শুধু দর্শক, সেন্টিমেন্টালিস্টের ফাইনাল রাউন্ড, মানে গ্র্যান্ড ফিনালের রাউন্ড, ভাবখান এরকম যে পুরো খেলাটা আমরাই চালাইতেছি। তো আসলে আমরা পুরো খেলাটার কিছু অংশ তো চালাচ্ছি, অ্যাটলিস্ট ভার্চুয়াল ওয়ার্ল্ডে তো চালাচ্ছি। সো সেই খেলা জনপ্রিয় সংসদ নির্বাচন আমাদের বাংলাদেশের। তো একটা $1 মিলিয়ন কোয়েশ্চেনের জন্য আজকের এই এপিসোড আমরা তৈরি করেছি, সেটা হচ্ছে কে জিতবে। ওকে, মানে আমাকে জিজ্ঞেস করতেছেন? সবাইকে জিজ্ঞেস করতেছি। এই কেউ তোমরা জানো এই রুমের কে জিতবে? এই রুমের কে জানে? তো জুয়েল ভাই আপনি বলেন কে জিতবে। আচ্ছা, মানে এটা আসলে $1 মিলিয়ন প্রশ্ন, মানে বা এটা অমূল্য প্রশ্ন, যেটাই আসলে বলেন। তো আসলে মানে এইবারের ইলেকশনে আমরা তো সেন্টিমেন্ট ট্র্যাক করছি অনেকদিন ধরে। তো জাস্ট একটা মানে অবস্থা বলি, আমরা তো প্রত্যেকটা সিটের প্রতিদিনের হচ্ছে গিয়ে সেন্টিমেন্ট ট্র্যাক করি যে কোন সিটে কে জিতবে জিতবে না। ধরেন গত 1 মাসের টাইম স্প্যানে আমরা এমন সিটও পাইছি যেই সিট হচ্ছে 10 বার উইনার চেঞ্জ হয়েছে। ওকে, সো মানে আজকে একজন আসলে লিড করছে, 2 দিন 3 দিন পরে আরেকজন, এরকম ভাবে এমন সিটও আছে যেগুলো হচ্ছে 10 বার উইনার হচ্ছে গিয়ে চেঞ্জ হয়েছে। এবং ওভারঅল যদি আমরা আসলে বাংলাদেশের মানে এই অ্যানালিসিসটা দেখি, বিএনপির অ্যারাউন্ড 95টা সিট আছে ভেরি সলিড, মানে যেই সিটে সাধারণত মানে আর কি মোস্ট অফ দি টাইম হচ্ছে গিয়ে মানে আগায় ছিল হচ্ছে গিয়ে বিএনপি। হয়তোবা মানে আমাদের সেন্টিমেন্ট রিপোর্টে যদি 10%-এর নিচে মার্জিন হয় তাহলে আমরা তাকে সুইং সিট বলি। রাইট। তো কখনো কখনো হয়তোবা কিছু সিট সুইং এ চলে গেছে কিন্তু লিড বিএনপি থেকে কখনো সরে নাই। এরকম প্রায় 95টার কাছাকাছি আসলে সিট আছে। এরকম ভাবে জামাতেরও প্রায় 60-65টার কাছাকাছি সিট আছে যেগুলাতে তারা কখনো আসলে সুইং করে হলেও আরেক জায়গায় আসলে যায় নাই। সো তাহলে আমরা ধরে নিতে পারি যে এগুলা হচ্ছে কোর সিটস, একদম কংক্রিট, মানে এগুলা তারা পাবেনি আসলে আমরা আসলে ধরে নিতে পারি। ওকে, তো বাট ওভারঅল যদি আসলে চিন্তা করি, এই যে 10%-এর যে অঙ্কটা আসলে বললাম যে মার্জিন, যদি এখন আপনি প্রশ্ন করতে পারেন এটা 10% কেন, 5% না কেন? এখন দেখেন সোশ্যাল মিডিয়া সেন্টিমেন্ট আসলে খুবই ভোলাটাইল বলছে কি, আপনি আজকে হঠাৎ করে একটা কথা বলবেন, সেটাতে মানুষ চট করে রিয়াক্ট করে ফেলবে। এবং বাংলাদেশ হচ্ছে গিয়ে এই ধরনের একটা জায়গা, ওই যে যেটা বললাম আমরা প্রথমের দিকে একবার বলেছিলাম যে দুর্গার পায়ের নিচে কোরআন শরীফ রাখার গল্প শুনে কিন্তু জ্বালাও পোড়াও হয়ে সবকিছু ধ্বংস হয়ে গেছে। তো আমরা অসম্ভব কিন্তু মানে সেন্টিমেন্ট প্রবণ হচ্ছে গিয়ে জাতি। এবং আমি অনেক সময় বলি যে এই জাতি হচ্ছে যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, একটা ফুল বাঁচানোর জন্য যুদ্ধ করে ফেলবে। ঠিক আছে, সো সেন্টিমেন্ট ইজ সামথিং ইজ ভেরি শিফটিং, এবং সেইটারই এই যে প্রমাণ বললাম যে 10 বার একটা সিটে হচ্ছে গিয়ে আসলে মানে সেন্টিমেন্ট শিফট করে। তো সুইং সিটস আমরা দেখছি যে যত ইলেকশনের কাছাকাছি যাচ্ছে এই 10% মার্জিনের ভিতরে হচ্ছে গিয়ে সিটের সংখ্যাও বাড়ছে। তো এই মুহূর্তে যদি আমরা আসলে দেখি তাহলে সুইং সিটস ইজ রাফলি অ্যারাউন্ড 110, 11, 107, 8 এর ভিতরে হচ্ছে 100-র উপরে হচ্ছে গিয়ে আসলে সুইং সিট। যখন আমরা আসলে 10% মার্জিন ধরে যাই, যদি আমরা মার্জিন একটু কমাই তখন, বাট কোনোভাবেই সুইং সিট আসলে কম না, আমরা আসলে ধরে নিতে পারি 1/3 সিটস আর স্টিল এনিওয়ানস গেম। এবং একটা জিনিস যদি খেয়াল করেন, এইবার প্রচুর পরিমাণে ফ্র্যাকশন অফ হচ্ছে গিয়ে দল বিভিন্ন জায়গায় আসলে দাঁড়িয়েছে, যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাইট, তারপরে খেলাফত মজলিস, এনসিপি তো নতুন দল হিসাবে আসলে এসেইছে, আবার হচ্ছে গিয়ে আপনার ছোট দলের ভিতরে আপনার এবি পার্টিও হচ্ছে গিয়ে আসলে মানে দাঁড়িয়েছে। এরকম ছোট ছোট জাতীয় পার্টি ছোট দল না, কিন্তু হচ্ছে গিয়ে এখন বিভিন্ন কারণে হয়তো বা ওই পরিমাণ সিগনিফিকেন্স নাই, কিন্তু জাতীয় পার্টি তো মানে ইটস নট রিয়েলি এ গেম বিটুইন বিএনপি ভার্সেস জামাত or BNP versus জামাত অ্যালায়েন্স, রাইট, মানে বা বিএনপি অ্যালায়েন্স ভার্সেস জামাত, আমরা আসলে এই রকম ভাবে জিনিসটাকে ক্লাসিফাই করতে পারবো না। আবার একই রকম ভাবে
বিএনপিতে নমিনেশন পাননি কিন্তু নমিনেশন প্রত্যাশী ছিলেন, এই রকমও কিন্তু স্বতন্ত্র হিসাবে আসলে দাঁড়িয়ে কিন্তু গেছে উইনিং পসিবিলিটি রিয়েলি হাই, অনেক হাই। এবং মানে ধরেন আসলে বিএনপি রেবেল বলে একটা দলও চিন্তা করতে পারেন আপনি, মানে আসলে মানে 80-র কাছাকাছি বা 80-র থেকে বেশি সংখ্যক মানুষ হচ্ছে যারা বিএনপিতে নমিনেশন প্রত্যাশী ছিলেন। ইনফ্যাক্ট কিছু কিছু আসন আছে মাল্টিপল বিএনপিতে, মানে আগে বিএনপি ছিলেন এখন তারা হচ্ছে আসনে দাঁড়িয়ে গেছেন ইলেকশন করার জন্য। তো সবকিছু মিলিয়ে দেখেন, দ্য বিউটি অফ আওয়ার প্ল্যাটফর্ম ইজ আমরা আসলে ব্রড স্কেল সেন্টিমেন্ট ট্র্যাক করি না, আমরা মাইক্রো লেভেল সেন্টিমেন্ট হচ্ছে গিয়ে আসলে ট্র্যাক করি। তার মানে একটা আসনে যত এই ধরনের ফ্র্যাকশনস আছে আমরা প্রত্যেকের আলাদা আলাদা আসলে সেন্টিমেন্ট ট্র্যাক করি, কারণ ফাইনালি তো ব্যালটে এই প্রতিটা সেন্টিমেন্টই আসলে রিফ্লেক্ট করবে। সো ব্যালটের রিফ্লেকশনটা আমরা আসলে দেওয়ার চেষ্টা করি আমাদের সেন্টিমেন্ট অ্যানালিসিসে। এই ফ্র্যাকশনের কারণে আসলে পুরো সেন্টিমেন্টটা খুব পরিবর্তনশীল। এবং পরিবর্তনশীল কি ধরনের, ধরেন একজন প্রার্থী যিনি বিএনপির প্রতিবাদী প্রার্থী ছিলেন, এই শেষের দিকে এসেও কিন্তু হঠাৎ করে উনি বিএনপিকে সমর্থন দেওয়া শুরু করেছেন, হয়তো বা ইন্টারনালি জিনিসটা ম্যানেজড হয়েছে, সো এখন উনার সমর্থনটা বিএনপির দিকে চলে গেছে। তো তাতে করে ওই আসনে কিন্তু আসলে বিএনপি জিতে যাবে। আবার কোথাও হয়তো বা সেটা হয়নি। তো এই যে ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টটা, এটাও আমরা আসলে দেখছি, যেই কারণে সুইং শিফট এই প্রত্যেকটা আসলে খুব ঘন ঘন আসলে ঘটছে। রাইট। ওভারঅল মানে আমরা যে দীর্ঘদিন ধরে দেখছি, তো আমার কাছে মনে হয় যে একক সংখ্যাগরিষ্ঠতা এই মুহূর্তের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী জামাত বা বিএনপি কারোর জন্যই আমি আসলে সরাসরি পসিবল দেখি না। হ্যাঁ, অবশ্যই মাঠের রাজনীতি আমি বুঝি না বা আমি জানিও না, এবং এখানে অনেক বড় ধরনের ইকুয়েশন অনেকে বলেন, বাট যেই ইকুয়েশন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি না সেটা হচ্ছে কি সংখ্যালঘু ভোট ব্যাংক কোন দিকে যাবে, আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দিবে, সেটা কিভাবে স্প্লিট হবে, সেই জিনিসগুলো আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে আসলে আসন কেন্দ্রিক ভাবে আমাদের যে অ্যানালিসিস তার কোনো রিফ্লেকশন আমাদের কাছে নাই। তো কাজেই ওই অঙ্ক, ওই গল্প আসলে কোথায় রিফ্লেক্ট করবে সেটা সম্পর্কে আমাদের আসলে কোনো কিছু মানে বক্তব্য নাই, বা আমাদের ডেটা আসলে এই জিনিসটা সরাসরি বলতে পারে না। কারণ যেহেতু আমরা একটা এনগেজমেন্টে বলতে পারি না উনি কি আসলে আওয়ামী লীগের ভোটার ছিলেন এখন এখানে দিচ্ছেন, বা উনি কি আসলে সংখ্যালঘু ভোটার, কারণ আওয়ামী লীগের ভিতরে তো সুইং ভোটার আছে 20%, 25%। অ্যাবসলিউটলি। তো কাজেই ওই ব্যাপারটা আসলে মাঠে কিভাবে ডিসাইডেড হবে সেই ইকুয়েশন আমরা বলতে পারি না। কিন্তু যদি সামগ্রিকভাবে আমি ধরে নেই যে ওনারাও সোশ্যাল মিডিয়াতে আছেন এবং সেই সোশ্যাল মিডিয়াতে ওনাদের এক্সপ্রেশনকে কাউন্ট করে যদি আমরা আসলে যাই, তার মানে মাঠে খুব বড় ধরনের এই ধরনের সুইং অ্যান্ড শিফট যদি ইগনোর করি, তাহলে আমাদের কাছে মনে হয়েছে যে ইটস ফার্স্ট অফ অল এনিওয়ানস গেম। কিন্তু মানে বিএনপি সরাসরি একক সংখ্যাগরিষ্ঠতায় চলে যাবেন এটা ওনাদের একটু সম্ভাবনা কম, কিন্তু কাছাকাছি যাবেন। যেমন বিএনপি আমার কাছে মনে হয় এককভাবেও যদি আসলে জিতে এটা 145 থেকে 155-60 এইরকম একটা রেঞ্জে বিএনপি একক যেতে পারে। জামায়াতে ইসলামী বাংলাদেশ মানে জোট বলছি না, ইন্ডিভিজুয়াল দল হিসাবে আমার কাছে মনে হয় 100-র আশেপাশের একটা সংখ্যা আসলে ওনারা পাবেন, কিন্তু ওনাদের জোট হিসাব করে ওনারা আবার 130-40-এর কাছাকাছি চলে যেতে পারেন। কারণ এনসিপি মোটামুটি 8টা থেকে 12টা 14টার কাছাকাছি সিট পাবে, খেলাফত মজলিস মোটামুটি ভালোই আসলে সিট পাবেন। সো তাহলে দেখেন যে কোনো হিসাবেই কিন্তু আপনি 300 মিলাতে পারছেন না। দেখেন এদিকে 140, এদিকে 130 হলে 270 হয়তো বা হয় সর্বোচ্চ, বা ধরেন ওইদিকে 150ও যদি ধরি বা 160ও ধরি তাও কিন্তু 290 হয়। ঠিক আছে, তো ওভারঅল আমার কাছে মনে হয় যে মাঝখানে এই জাতীয় পার্টি, তারপরে হচ্ছে আপনার বিএনপি বিদ্রোহী প্রার্থী, তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, স্বতন্ত্র প্রার্থী যারা আসলে বিএনপি রেবেল না এমনি স্বতন্ত্র, এই বিভিন্ন ধরনের পার্টিগুলোকে মিলে আমার কাছে মনে হয় 20 থেকে 30টা সিট আসলে থাকবেই।
এবং এই 20 থেকে 30টা সিট, যেটা হয়তো বা 35-40-এর কাছেও যেতে পারে, কিন্তু এই সিটগুলা ক্যান বি রিয়েলি ক্রিটিক্যাল ইন ফর্মিং অ্যান্ড গভর্নমেন্ট। যদি আসলে আমার কাছে মনে হয় যে এককভাবে কেউ মানে মেজরিটি পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে হয়তো বা স্টিল বিএনপি হ্যাজ এ চান্স অফ গেটিং সিঙ্গেল হ্যান্ডেড মেজরিটি। কারণ যেহেতু তারা 140-45-এর কাছাকাছি ঘুরছে, মাঠে বিভিন্ন ইকুয়েশন এটা আসলে 155-60 হয়ে যাওয়াটা অসম্ভব কিছু না। কিন্তু ধরেন আমরা অনেক সময় মানে শুনি যে বিএনপি 200 সিট পাবে, বিএনপি 250 সিট পাবে, 220 সিট পাবে। গত কয়েকদিন ধরে শুনছি জামাত তো 170-এর নিচে পাবেই না, বা 180টা সিট জামাতে ইসলামী পাবে। এই ধরনের কোনো কথা সামহাও আমরা বলতে পারছি না, মানে যেটা অনেকেই অনেক জায়গায় হয়তো বা বলে ফেলছে, বা হচ্ছে অনেকে বলছে যে বিএনপি 60% 70% পপুলার, বা জামাত 70% মানুষ হচ্ছে গিয়ে জামাতকে আসলে পছন্দ করে। প্রথম কথা, ন্যাশনালি একটা সার্টেইন স্যাম্পল এটা করতে পারে, অস্বাভাবিক কিছু না। বাট ন্যাশনাল সেন্টিমেন্ট আর ন্যাশনাল এই সার্ভেগুলো হয়তো বা কনস্টিটুয়েন্সি লেভেলে কিভাবে রিফ্লেক্ট করে আমি বলতে পারবো না। কিন্তু আমাদের অ্যানালিসিস সিট ওয়াইজ যেটা আসলে বলছি, সেই জায়গাতে যে যদি আসলে আমরা দেখি, আমার কাছে মনে হয় ইজ বিটুইন 145 to 155-60 ফর বিএনপি ম্যাক্সিমাম। আর এইদিকে যদি হচ্ছে গিয়ে আসি আমরা ফর জামাতে ইসলামী, ইন্ডিভিজুয়ালি জামাতে ইসলামী উইল বি অ্যারাউন্ড 100। ওরা দল হিসাবে মানে জোট হিসাবে হয়তো 130-35 পর্যন্ত যেতে পারে। বাট পুরাটাই আসলে ডিপেন্ড করে যে এর বাইরেও একটা বড় শক্তি আসলে মাঝখানে চলে আসবে, এই ফ্র্যাকশন যারা কোনো জোটের পার্ট না, এই রেবেলস অ্যান্ড অল, এরাও আসলে 20-25-30টার কাছাকাছি সিট পাবে। সো ইটস গোয়িং টু বি আ ভেরি, মানে আমি বলবো যে ইন্টারেস্টিং গেম, টাইট গেম। এবং দেখেন 111টা সিট মানে আসলে একটাই কথা, সেটা হচ্ছে ইটস ইন দ্য পিপলস হ্যান্ড, রাইট। এবং যেই কথাটা আমি বরঞ্চ আসলে বলতে চাই, মানে কে জিতবে না সেটা না, বরঞ্চ কোন প্রশ্নের উত্তর আসলে কে জিতবে সেটা ডিসাইড করবে সেটা বলতে পারি। হ্যাঁ, কারণ আমরা যেহেতু আসলে ইলেকটোরাল সেন্টিমেন্ট নিয়ে কাজ করি, সো বাংলাদেশের আসলে ইলেকটোরাল সেন্টিমেন্ট এই মুহূর্তে মানে আমার কাছে মনে হয়, এবং বেসড অন আওয়ার ডেটা অ্যানালিসিস, 3টা মূল প্রশ্নের উত্তর আসলে কে জিতবে এটা ডিসাইড করবে। নাম্বার 1, আমাদের দেশের মেয়েদের জন্য কে কি করছে এবং তাদেরকে কিভাবে আসলে যে কোনো রাজনৈতিক দল স্বস্তি বোধ করাবে, দ্যাট উইল বি ওয়ান অফ দি কি ডিসাইডার। এখন এই ডিসাইডারের ক্ষেত্রে যদি দুয়োটা দলের ক্ষেত্রে আপনি আসলে চিন্তা করেন, একজন বলছে তোমার ফিজিক্যাল সেফটি অ্যান্ড এভরিথিং, তুমি ঘরে থাকলে হচ্ছে গিয়ে অনেক ভালোভাবে অ্যাসিওর এবং আমরা সেইখানেই তোমাকে ভালো রাখবো। আরেকজন বলছে দেশ গড়ার জন্য তোমাকে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে হবে। সো it's your responsibility and we will try to make the work environment and everything and we will empower you economically so that you can contribute economically to the country. এখন বাংলাদেশের মানুষেরা, পার্টিকুলারলি মেয়েরা, কোনটাতে রেজোনেট করবে এবং কোন প্রমিসে আসলে যাবে এটা তাদের ব্যাপার। সো নারীর ক্ষমতায় মানে ওমেন এম্পাওয়ারমেন্ট, ওমেন সেফটি এন্ড সিকিউরিটি, ওমেনের অংশগ্রহণ ইকোনমিতে, এই যে 3টা প্যারাডাইম, এটা মিলে কিন্তু আপনার 1 নাম্বার ফ্যাক্টর। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে আসলে আমাদের দুর্নীতি বলেন, ল অ্যান্ড অর্ডার বলেন, পাবলিক সেফটি বলেন, এই জায়গাটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে জিনিস, যে আমি আসলে ঝামেলা ছাড়া ব্যবসা করতে পারবো কিনা, আমি এক্সটর্শনের শিকার হব কিনা, আমার রাস্তাঘাটে ছিনতাইয়ের মধ্যে পড়ে যাব কিনা, আমার জিনিস এসে কেউ মব জাস্টিস করে ভেঙে ফেলবে কিনা, ঠিক আছে। এইটার যে সিকিউরিটি, মানে ল অ্যান্ড অর্ডার সিকিউরিটি আসলে কিভাবে হবে, বা দুর্নীতি বা চাঁদাবাজি এই ধরনের জিনিসগুলা থেকে আমি আসলে কিভাবে বাঁচবো। মানে এখানে একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্টর দর্শক, একেবারে লাস্ট মোমেন্টে সাসপেন্স, এই যে দুটো টপিক বললেন জুয়েল ভাই, তার একটা হচ্ছে জামাতের, প্রথমটা সেটা হচ্ছে জামাতের প্রথমটা যেটা বললেন ওমেন এম্পাওয়ারমেন্ট, এটা সেটা হচ্ছে বিএনপির ক্যাম্পেইন মেসেজ, কোর ক্যাম্পেইন মেসেজিং এবং তার অ্যাম্বাসেডরশিপে ওমেনের পার্টিসিপেশন। আর দ্যাট ইজ দ্য নেগেটিভ সাইড ফর জামাত, কারণ তারা কন্ট্রোভার্সিতে অনেক বেশি জড়িয়েছে ফর মেসেজিং এইটা নিয়ে। আর সেকেন্ডটাতে আবার
জামাতের কি ক্যাম্পেইন মেসেজ যে ফেয়ার মানে কাইন্ড অফ চাঁদা মুক্ত এবং একেবারে একটা মানে কি বলবো গভর্নেন্সের জায়গা থেকে, হ্যাঁ, স্বচ্ছতা জবাবদিহিতার জায়গা থেকে, তারপরে হচ্ছে আপনার চাঁদাবাজি মুক্ত দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বার যে প্রত্যয়। তো দুইটা বড় টিমের দুইটা বড় ক্যাম্পেইন মেসেজের দুইটা কোয়েশ্চেন কিন্তু আপনি বললেন। কাজে খেলা এখনো ড্র, মানে এদিক দিয়ে উপরের জনের দিকে ভোট যদি যায় তাহলে নিচেরটা দিয়ে আবার আরেকজনের দিকে যাবে, রাইট? এখন থার্ড ফ্যাক্টর কুড বি ডিসাইডিং ফ্যাক্টর, সেটা কি? আমি থার্ড ফ্যাক্টরে যাওয়ার আগে মানে এই যে আপনি একটাকে একজনের পজিটিভ আরেকজনের নেগেটিভ বললেন, এটাও কিন্তু আসলে সত্যি না। ওকে, ঠিক আছে, কারণ দেখেন আমাদের দেশে অনেক মেয়ে বা পুরুষ দুজনই কিন্তু আসলে আছে যে আসলে ঘরে থাকুক মেয়েরা এটা পছন্দ করে। এটা আমরা আসলে সবার ভালো নাও লাগতে পারে, কিন্তু আমাদের একটা বড় জনগোষ্ঠী কিন্তু আসলে পছন্দ করে যে, এবং মেয়েরাও আসলে হয়তোবা চায় না যে আমি আসলে বাইরে যেয়ে কাজ করব, এবং এই সংখ্যা কিন্তু হয়তোবা কম না। তো কাজেই আপনি যে বলছেন যে কন্ট্রোভার্সি তৈরি করছে জামাত, সেইটা অবশ্যই একটা অংশের কাছে কন্ট্রোভার্সি, আরেকটা অংশের কাছে কিন্তু এটা ভালো লাগে, পছন্দেরও আসলে হতে পারে। অবশ্যই আমি যেটা বলতে চাচ্ছি সেটা আমার মেসেজিং এর মূল ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমরা যেটা খেয়াল করলাম একদম নির্বাচনের আগের সপ্তাহ যেটা আমরা দেখলাম, সেখানে মূল টক অফ দ্য টাউন আমরা যদি জামাতের আমির ওনার স্পিচে দেখি তাহলে ওমেন বারবার ঘুরে ফিরে আসছে। জি, ওমেন ওই জায়গাটাতে ঘুরে ফিরে আসছে এবং যেটা নিয়ে পাবলিক ডোমেইনে কনভারসেশন তৈরি হয়েছে। কিন্তু তার আগ পর্যন্ত পুরো মাসের জামাতের ক্যাম্পেইন কিন্তু ওয়াজ ফোকাসিং অন যে আমরা গভর্নেন্স দিব, আমরা স্বচ্ছতা জবাবদিহিতা এই জায়গাটাকে এস্টাবলিশ করবো, এবং সবচেয়ে বড় যেটা দুর্নীতি চাঁদাবাজি এটা আমরা বন্ধ করব। সো ওইটা তাদের ব্র্যান্ড ট্যাগলাইন, ওটা তাদের কল ফর অ্যাকশন বা ক্যাম্পেইন অনুযায়ী এটা তার কোর মেসেজ। রিভার্সলি আমরা যদি দেখি বিএনপি, তার কোর মেসেজিং হচ্ছে ওমেন, কারণ সে জানে যে তার অপোনেন্ট, মেজর অপোনেন্টের ওই জায়গাটাতে ডিফারেন্ট ন্যারেটিভ আছে, কাজে সে কাউন্টার ন্যারেটিভে খেলেছে। এই জন্য আমি এটা মেনশন করার চেষ্টা করলাম যে দুইজনের দুইটা কোর মেসেজিং আমরা লাস্ট সপ্তাহে বারবার দেখলাম এইটা। সো থার্ড ফ্যাক্টরটা কি? থার্ড ফ্যাক্টরটা হচ্ছে রিফর্ম। অলরাইট, মানে সো দ্যাট উইল ডিসাইড যে ভোট করে। ওকে, এবং রিফর্মের ব্যাপারটা হচ্ছে যেমন জুলাই আসলে হয়েছে রিফর্ম হওয়ার জন্য, রাইট, এবং আমরা চাই না যে আবার একটা ফ্যাসিস্ট আসলে তৈরি হোক, ফ্যাসিস্ট সরকার বা যে কোনো কিছু, বা কারোর কাছে একচ্ছত্র ক্ষমতায়ন আসলে একটু ডিসকারেজ করার জন্য আসলে আন্দোলনটা হয়েছে। রিফর্মের ব্যাপারে জামাতে ইসলামী ইজ ভেরি স্ট্রং অ্যান্ড ভেরি প্রো। বিএনপিও প্রো বলবো, কিন্তু তাদের স্ট্যান্ড হচ্ছে জুলাই সনদে সবাই যেখানে একমত হয়েছে সেটা তারা করবে, বাকিটা তারা তাদের 31 দফা এবং তাদের নির্বাচনী ম্যানিফেস্টো দিয়ে করবে, আসলে করবেন। আর জামাত নির্বাচনী ম্যানিফেস্টোর মতো প্লাস সবই তারা আসলে করতে চান, একটা স্ট্রং স্ট্যান্ড অন দ্যাট রিফর্ম। তো এই জায়গাটা আমি বলবো যে দুইটা দলই আছে, দুইজনের ভাবনা একটু দুই রকম। এবং ইনফ্যাক্ট আমি যদি একটু আগের প্রসঙ্গটাতেও আসি, যেখানে হচ্ছে ল অ্যান্ড অর্ডার, দুর্নীতি, এবং এখানেও মানে আসলে সত্যি কথা বলতে প্রত্যেকেরই স্ট্যান্ড পয়েন্টটা খুবই ক্লিয়ার। মানে জামাত মেয়েদের ব্যাপারে কি বলছে, বিএনপি মেয়েদের ব্যাপারে কি বলছে, তারা স্পষ্ট করে বলে দিয়েছে। দুর্নীতির ব্যাপারে জামাত সব বন্ধ করে দিব বলে দিয়েছে, ক্লিয়ার মেসেজ। বিএনপি বলছে আমি ইনস্টিটিউশন, ল অ্যান্ড অর্ডার, পুলিশ এদেরকে ঠিক করব, বিকজ দুর্নীতি তার সেনসিটিভ জায়গা, ওই জায়গাটা মেসেজিং এ অফ, রাইট। কিন্তু উনি যেই কথাটা বলছেন সেটা হচ্ছে কি, এটা হয়তো অভিজ্ঞতা থেকে বলতে পারে, কারণ দেখেন বাংলাদেশ এমন জায়গা, রাস্তায় যে স্ট্রিট কার্টটার উপরে চাঁদাবাজিটা করা হয়, এখানে কিন্তু যার উপরে চাঁদাবাজি করা হচ্ছে এবং যে চাঁদাবাজি করছে দুজনই দুর্নীতি করছেন। মানে আপনি কিন্তু কোনোভাবে এটা বলতে পারবেন না যে ওই শপিং কার্টের লোকটা ঠিক, চাঁদাবাজটা খারাপ, তা কিন্তু বলতে পারবেন না, কারণ যিনি ওই শপিং কার্টটা ফুটপাতের উপরে বসিয়েছেন উনিও সমান দুর্নীতিবাজ। সো কাজেই এখানে মানে চাঁদা যিনি দিচ্ছেন এবং নিচ্ছেন দুজনই দুর্নীতি করছেন। তো কাজেই এই জায়গায় আই থিঙ্ক মানে দেয়ার ক্যান বি এ ওয়ে, যেই জায়গায় আসলে আমি
ইনস্টিটিউশনকে এম্পাওয়ার করব, এটাও একটা স্ট্যান্ড হতে পারে। মানে আপনি কিন্তু ফ্রম এ একাডেমিক অ্যান্ড থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এইটাকে অবশ্যই আপনার বলতে হবে এটাও একটা সমাধান, কিন্তু এইখানে ওর কমিটমেন্ট লাইক জামাতে ইসলামী ইজ নট দেয়ার, অথবা মেসেজিংটা নট দেয়ার। নট হয়তো কমিটমেন্ট আছে, উই ডোন্ট নো, বাট মেসেজিং ওয়াইজ Absolutely. আমরা যে ন্যারেটিভ দেখছি মিডিয়াতে, তাতে মেসেজিং ওয়াইজ এখন রিফর্মের ক্ষেত্রেও দুইজনেরই, সো তার মানে এই তিনোটা ইস্যুতে প্রত্যেকের পজিশনিং কিন্তু ক্লিয়ার, রাইট। তো এবং এইটাও খুবই ক্লিয়ার যে 110-এর আশেপাশে সুইং সিটস, রাইট। সো দর্শক, তার মানে সিদ্ধান্ত আসলে দেখেন, ওই কেউ হেলথ কার্ড করবে, কেউ এই কার্ড করবে, কেউ কার্ডে হাসানা দিবে, ইকোনমিক্যাল ফ্যাক্টর, হেলথ, আদার্স, এগুলো আসলে হবে। মানে যে আসুক যেভাবেই হোক, সবাই অ্যাটলিস্ট এইটুকু কমিটমেন্ট দেখাইছে যে আমাদের মানে স্বাস্থ্য ভালো হবে, শিক্ষা ভালো হবে, ইকোনমি ভালো হবে, এটা সবাই বলছে। মানে এখানে আসলে কারোর কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্সিয়েটার আমি মানে আসলে এই ডিবেটে যাওয়ার কোনো মানে নাই, মানে এই কার্ড ভালো না ওই স্কিম ভালো, বাট বোথ হ্যাজ সিগনিফিকেন্ট গুড অফারিং টু দি পিপল। এই তিনটা জায়গাতেই আসলে সিগনিফিকেন্টলি মুখোমুখি দাঁড়ানো ওনারা, রাইট রাইট। তো কাজেই আমি আসলে যেটা আমি যে সংখ্যাগুলো বললাম এগুলো ইন্ডিকেটিভ, কিন্তু ফাইনালি আসলে 110 বা 11 যে সুইং সিটস বলছি আমরা, যেখানে 10%-এরও নিচে মার্জিন, তার মানে আসলে সিদ্ধান্তটা আসলে আমাদের দেশের মানুষের। মানে এবং আমি বলবো যে এই ইলেকশনে কোনো দল জিতবে না, জিতবে বাংলাদেশের মানুষ, অথবা হারবেও বাংলাদেশের মানুষ, বিকজ দিস উইল বি এ রিফ্লেকশন অ্যাজ এ নেশন আমরা কেমন, মানে এই ইলেকশনে আমরা কেমন সেইটা হচ্ছে কি আসলে মানে বোঝা যাবে যে আমরা কিসের জন্য দাঁড়াই, আমরা কাকে আসলে মানে কোন ভ্যালুস, কোন ইস্যুস, মানে হোয়াট রিপ্রেজেন্টস আস। সো দিস ইজ গোয়িং টু বি ইলেকশন যেটা এইটাকে আসলে আমার কাছে মনে হয় রিপ্রেজেন্ট করবে। ইলেকশনের ফলাফল আসলে হয় আমরা জাতি হিসাবে, বাংলাদেশি হিসাবে জিতবো, অথবা বাংলাদেশি হিসাবে হারবো, অথবা হয়তো বা হারবো জিতবো কিছুই না, উই উইল জাস্ট হ্যাভ এ নেক্সট এপিসোড টু বি স্টার্ট। রাইট। অসাধারণ জুয়েল ভাই, এরপর আসলে আমার তেমন কিছু বলার নাই। আমার মনে হয় আপনারা বুঝে ফেলেছেন যে কে জিতবে। আপনি জিতবেন যদি আপনি ঠিক প্রার্থীকে মন থেকে এবং বিবেক থেকে ভোট করে থাকেন, তাহলে আপনি প্রত্যাশা করতে পারেন যে আপনি জিতবেন। আর আপনি জিতলে আমরা সবাই মিলে সে একই আপনার মতো যদি বিবেক থেকে, নিজের বোধ থেকে সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবেসে, বাংলাদেশকে সামনে রেখে এই ভোট দেই, তাহলে আমরাই জিতবো। জিতবে বাংলাদেশের 18 কোটি মানুষ, জিতবে বাংলাদেশ, এবং সেই বিজয়ী বাংলাদেশের মুখ দেখার আমরা অপেক্ষায়। জুয়েল ভাই অত্যন্ত সুন্দরভাবে আর্টিকুলেট করেছেন। জুয়েল ভাই, থ্যাংক ইউ আপনাকে। আপনি আমাদের এই সিরিজে ছিলেন এবং মানুষের সামনে অনেক কিছু আনবিল করেছেন। আর দর্শক, আমাদেরকে যে সাপোর্ট আপনারা দিয়েছেন, সেই সাপোর্ট কন্টিনিউ থাকুক আমাদের জন্য। আমরা ফিরে ফিরে আসবো আমাদের বাংলাদেশের জন্য বারবার অনলাইনে। অসংখ্য ধন্যবাদ।